এর মধ্যে 2-3 মাস কেটে গেছে। শিবু সেই বেলগাছেই থাকে। প্রথম প্রথম দিন কতক নতুন জায়গায়, নতুন অবস্থায় বেশ আনন্দে কেটেছিল। এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা ঠেকে। মেজাজটা যতই বদ হোক, এটা তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ স্বর্গে খুব ফুর্তিতে থাকা যায় এবং নৃত্যর একটা আন্তরিক টান ছিল। শিবু এখন সেটা হাড়ে হাড়ে অনুভব করে। একবার ভাবলো, দূর হোক, না হয় পেনেটিতেই আড্ডা গাড়ি। তারপর মনে হলো, লোকে বলবে বেটা ভূত হয়েও স্ত্রীর আঁচল ছাড়তে পারেন না। এইখানেই একটা পছন্দ মতো উপদেবীর জোগাড় দেখতে হলো। ফাল্গুন মাসের শেষ বেলা, গঙ্গার বাঁকের ওপর দিয়ে দক্ষিণা হাওয়া ঝিরঝির করে বইছে। সূর্যদেব জলে হাবুডুবু খেয়ে এই মাত্র তলিয়ে গেলেন। ঘেঁটু ফুলের গন্ধে ভূষণ্ডির মাঠ ভরে গেছে। শিবুর বেলগাছে নতুন পাতা গজিয়েছে। দূরে আকন্দ ঝোপে গোটা কত পাকা ফল ফটফট করে ফেটে গেল। একরাশ তুলোর আঁশ হাওয়ায় উড়িয়ে মাকড়সার কঙ্কালের মতো ঝিকমিক করে শিবুর গায়ে পড়তে লাগলো। একটা হলদে রঙের প্রজাপতি শিবুর সূক্ষ্ম শরীর ভেদ করে উড়ে গেল। একটা কালো গুবরে পোকা করে শিবুকে প্রদক্ষিণ করতে লাগলো। কিছু দূরেই বাবলা গাছে একজোড়া দাঁড় কাক বসে আছে। কাক গলায় সুরসুরি দিচ্ছে, কাকিনী চোখ বন্ধ করে গদগদ স্বরে মাঝে মাঝে করছে। একটা কটকটে ব্যাঙ সদ্য ঘুম থেকে উঠে গুটি গুটি পা ফেলে বেলগাছের কোটর থেকে বেরিয়ে এলো এবং শিবুর দিকে ড্যাবডেবে চোখ মেলে টিটকারি দিয়ে উঠল। একদল ঝিঝি পোকা সন্ধ্যের আসরের জন্য যন্ত্রে সুর বাঁধছিল। এতক্ষণে সঙ্গত ঠিক হওয়ায় সমস্বরে রি 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 করে উঠল। শিবুর যদিও রক্ত মাংসের শরীর নেই, কিন্তু মরলেও স্বভাব যাবে কোথায়? শিবুর মনটা খাঁ খাঁ করতে লাগলো। যেখানে হৃৎপিণ্ড ছিল সেখানটা ভরাট হয়ে ধড়াক ধড়াক করতে লাগলো। মনে পড়ল, ভূষণ্ডির মাঠের একদিকে পিটুলি বিলের ধারে শেওড়া গাছে একটি পেতনি বাস করে। শিবু তাকে অনেকবার সন্ধেবেলা পুলো হাতে মাছ ধরতে দেখেছে। তার আপাদো মস্তক ঘেরা টোপ দিয়ে ঢাকা। একবার সে ঢাকা খুলে শিবুর দিকে চেয়ে লজ্জায় জিভ কেটেছিল। পেতনির বয়স হয়েছে, কারণ তার গাল একটু তোবড়ানো এবং সামনের দুটো দাঁত নেই। তার সঙ্গে ঠাট্টা চলতে পারে, কিন্তু প্রেম হওয়া অসম্ভব। একটি শাঁকচুন্নি কয়েকবার শিবুর নজরে পড়েছিল। সে একটা গামছা পরে আরেকটা গামছা মাথায় দিয়ে এলো চুলে বকের মতো লম্বা পা ফেলে হাতের হাঁড়ি থেকে গোবর গোলা জল ছড়াতে ছড়াতে চলে যায়। তার বয়স খুব একটা বেশি নয়। শিবু একবার রসিকতার চেষ্টা করেছিল, কিন্তু শাঁকচুন্নি ক্রুদ্ধ বেড়ালের মতন ফ্যাঁচ করে ওঠে। অগত্যা শিবুকে ভয়ে চম্পট দিতে হয়। শিবুর মন সবচেয়ে বেশি হরণ করেছে এক ডাকিনী। ভূষণ্ডির মাঠের পূব দিকে গঙ্গার ধারে ক্ষীরিবামনির পরিত্যক্ত ভিটায় যে ভাঙাচোরা ঘরখানি আছে, তাতেই সে অল্পদিন হলো আশ্রয় নিয়েছে। শিবু তাকে শুধু একবার দেখেছে, শুধু একবার, এবং দেখেই মজেছে। ডাকিনী তখন একটা খেজুরের ডাল দিয়ে রোয়াক ঝাঁট দিচ্ছিল। পরনে সাদা থান। শিবুকে দেখে নিমেষের মধ্যে ঘোমটা সরিয়ে ঠিক করে হেসেই সে হাওয়ার সঙ্গে মিলিয়ে যায়। আহা, কি দাঁত, কি মুখ, কি রং!
নৃত্যকালীর রং ছিল পান্তুয়ার মতো, কিন্তু ডাকিনীর রং যেন পান্তুয়ার শ্বাস। শিবু একটি সুদীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গান ধরল। আহা শ্রী রাধিকে চন্দ্রা বলি, কারে রেখে কারে ফেলি। আচমকা প্রান্তর কাঁপিয়ে কাছেই একটা তাল গাছের মাথা থেকে তীব্র কণ্ঠে শব্দ উঠল। अरे भजुआ के बहनिया भगुल के बिटिया के एकरा से सदिया हो के एकरा से। শিবু চমকে উঠে ডাকলো। এই তাল গাছে কি রে? উত্তর এলো, कालिया पीरेत बा। শিবু বলল, কেলে ভূত? এই নেমে এসো বাবা। মাথায় পাগড়ি, কালো লিকলিকে চেহারা, কাঁকলাসের মতো একটি জীবাত্মা সড়াক করে তাল গাছের মাথা থেকে নেমে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বলল, आ गोड़ लागी परम देव जी। জিতা রাহো বেটা, এই একটু তামাক খাওয়াতে পারিস? হ্যাঁ ছিলাম বা, তামাকই তো নেই, তা ছিলিম, জোগাড় কর না। প্রেত হুস করে ঊর্ধ্বে উঠল এবং অল্পক্ষণের মধ্যে বৈদ্যবাটির বাজার থেকে তামাক, টিকা, কলকে এনে তাতে আগুন ধরিয়ে শিবুর হাতে দিল। শিবু একটা কচুর ডাঁটার উপর কলকে বসিয়ে টান দিতে দিতে বলল, তারপর এলি কবে? এত হালচাল সব বল। কারিয়া পীরেত যে ইতিহাস বলল তার সারমর্ম হলো এই। তার বাড়ি ছাপড়া জেলায়। দেশে এককালে তার জরু ছিল, গরু ছিল, জমি ছিল, সবই ছিল। তার জরু মানে স্ত্রী মুংরি অত্যন্ত মুখরা ও বদমেজাজি, বনিবনাও কখনো হয়নি। একদিন প্রতিবেশী ভাজুয়ার বোনকে উপলক্ষ করে স্বামী স্ত্রীতে বিশাল ঝগড়া হয় এবং স্ত্রীর পিঠে এক ঘা লাঠি কষিয়ে স্বামী দেশ ছেড়ে কলকাতায় চলে আসে। সেটা আজ 30 বছর আগের কথা। কিছুদিন পরে সংবাদ আসে যে মুংরি বসন্ত রোগে মারা গেছে। স্বামী আর দেশে ফিরল না, বিয়েও করল না। নানা জায়গায় চাকরি করে অবশেষে চাঁপদানির মিলে কুলির কাজে ভর্তি হয় এবং কয়েক বছরের মধ্যে সর্দারের পদ পায়। কিছুদিন আগে একটি লোহার কপিকল তোলবার সময় তার মাথায় চোট লাগে। তারপর 1 মাস হাসপাতালে শয্যাশায়ী হয়ে থাকে। সম্প্রতি পঞ্চত্ব প্রাপ্ত হয়ে মানে পটল তুলে প্রেত রূপে এই তাল গাছে বিরাজ করছে। শিবু একটা লম্বা টান মেরে কলকেটি কারিয়া পীরেতকে দেবার উপক্রম করছিল, এমন সময় মাটির ভেতর থেকে ভাঙা কাঁসরের মতো আওয়াজ এলো। ভায়া, কলকেটায় কিছু আছে নাকি? সানডে সাসপেন্স শুধুমাত্র সানডে সাসপেন্সে আজ পরশুরামের লেখা ভূষণ্ডির মাঠে। রাজশেখর বসু তার হাস্যরসের গল্পগুলি রচনা করতেন পরশুরাম ছদ্মনামে। ইনি পদ্মভূষণে সম্মানিত হয়েছিলেন 1956 সালে। বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালসের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘ 30 বছর। রামায়ণ ও মহাভারতের সংক্ষিপ্ত সারানুবাদও করেছিলেন। তাঁর লেখা বাংলা ডিকশনারি চলন্তিকা ছাড়া আজও বাঙালির চলে না। বেলগাছের কাছে যে ইটের পাঁজা ছিল সেটার থেকে খানকতক ইট খসে গেল এবং ফাঁকের ভেতর থেকে হামাগুড়ি দিয়ে একটা মূর্তি বেরিয়ে এলো। মোটা সোটা দেহ, থেলো হুঁকোর খোলের উপর একজোড়া পাকা গোঁফ গজালে যেরকম হয় সেই রকম মুখ, মাথায় টাক,
গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে ঘুন্টি দেওয়া মির্জাই, পরনে ধুতি আর পায়ে তালতলার চটি। আগন্তুক শিবুর হাত থেকে কলকেটি নিয়ে বললেন, ব্রাহ্মণ, দণ্ডবাদ হই। কিছু সম্পত্তি ছিল, এইখানেই পোতা আছে, তাই জকি হয়ে আগলাচ্ছি। বেশি কিছু নয়, 200-500। তবে বন্ধকি তমসুক দাদা, ইস্টাম্বর কাগজে লেখা, নগদ শিক্ষা একটিও পাবে না। খবরদার ওদিকে নজর দিও না, হাতে হাত করি পড়বে। শিবুর মেঘদূত একটু একটু জানা ছিল। সসম্ভ্রমে জিজ্ঞাসা করল, যক্ষমশাই, বলছি আপনি কি কালিদাসের ভাইরা ভাই? কালিদাস আমার মাস্তুতো শালিকে বিয়ে করে। ছোকরা হিজলিতে নিমকির গোমস্তা ছিল, অনেক দিন মারা গেছে। তুমি তার নাম জানলে কিসে? আপনার এখানে কতদিন আগমন হয়েছে? আমার আগমন? আমি বলে গিয়ে 3.5-4 বছর এইখানে আছি। কত এলো দেখলুম, কত গেল তাও দেখলুম। আরে তুমি তো সেদিন এলে, কাঠ পিঁপড়ে তাড়িয়ে 3 বার হোঁচট খেয়ে গাছে উঠলে, সব দেখেছি আমি। তোমার গানের শখ আছে দেখছি। বেশ বেশ, কালো হাতি শিখতে যদি চাও তো আমার সাগরে হও দাদা। এখন আওয়াজটা যদিও একটু খোনা হয়ে গেছে, তবু মরা হাতি লাখ টাকা। মশাইয়ের ভূতপূর্ব পরিচয়টা জিজ্ঞাসা করতে পারি কি? বিলক্ষণ। আমার নাম নদের চাঁদ মল্লিক, পদবী বসু, জাতি কায়স্থ, নিবাস রিসড়ে। আপাতত নিবাস এই পাঁজরের মধ্যে। সাবেক পেশা দারোগাগিরি, এলাকা রিসড়ে ইস্তক ভদ্রেশ্বর। জর্জটি সাহেবের নাম শুনেছ? হুগলির কালেক্টর, ভারী ভালোবাসতো আমার। মুল্লুকের শাসনটা তামাম আমার হাতেই ছেড়ে দিয়েছিল। নাদু মল্লিকের দাপটে লোক ত্রাহি ত্রাহি ডাক ছাড়তো। মশাইয়ের পরিবার কি? যক্ষ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, সব সুখ কি কপালে হয় রে দাদা? ঘর সংসার সবই তো ছিল, কিন্তু গিন্নিটি ছিলেন খান্ডা। বলবো কি মশাই, আমি হলুম গিয়ে নাদু মল্লিক, কোম্পানি ফৌজদারি নিজামত আদালত, যার মুটোর মধ্যে আমারই পিঠে দিলে কিনা এক ঘাট চেলাকাট কষিয়ে। তারপরেই পালালো বাপের বাড়ি। 340 ধারায় ফেলতু, কিন্তু কেলেঙ্কারির ভয়ে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়লুম না। কিন্তু যাবে কোথা? গুরু আছেন, ধর্ম আছেন। 47 সনের মড়কে মাগি গত হলো। সংসার ধর্মে আর মন বসলো না। জর্জটি সাহেব বিলেত গেলে আমিও পেনশন নিয়ে এক শখের যাত্রা খুললাম। তারপর পরমায়ু ফুরলে এই হেথায় আড্ডা গেড়েছি। ছেলে পুলে হয়নি, তাতে দুঃখ নেই দাদা। আমি করব রোজগার, আর কোন বেটা ভূত মানুষ হয়ে আমার ঘরে জন্ম নিয়ে সম্পত্তির ওয়ারিশ হবে সেটা আমার সইত না। এখন তোফা আছে, নিজের বিষয় নিজে আগলাই, গঙ্গার হাওয়া খাই আর বম বম করি। থাকা আমার কথা তো সব শুনলে, এখন তোমার কেচ্ছা বলো। শিবু নিজের ইতিহাস সমস্ত বিবৃত করল, কারিয়া পীরেতের পরিচয়ও দিল। যক্ষ বললেন, সব স্যাঙাতের একই হাল দেখছি। পুরনো কথা ভেবে মন খারাপ করে ফল নেই। এখন একটু গান বাজনা করি এসো। পাখো আজকে এমন জুত হবে না। আচ্ছা, পেটে চাপড়ে ঠেকা দি। ঢন ঢন করছি। বাবা ছাতু কর, একটু এঁটেল মাটি চটকে মধ্যিখানে থাবড়ে দে তো। ঠিক হয়েছে, বল শোনো। ধা ধা ধিম তা কং তা গে, গিন্নি ঘা দেন কর্তা কে। হ্যাঁ, ধা ধা ধিম তা কং তা গে, গিন্নি ঘা দেন কর্তা কে। ধা ধা ধিম তা কং তা গে। গলাটা ধরে আসছে। খোট্টা ভূত,
আর এক ছিলিম সাজ বেটা। উদ্যোগী পুরুষের লক্ষ্মী লাভ অনিবার্য। অনেক কাকুতি মিনতির পরে ডাকিনী শিবুর ঘর করতে রাজি হয়েছে, কিন্তু সে এখনো কথা বলেনি, ঘোমটাও খোলেনি, তবে ইশারায় সম্মতি জানিয়েছে। আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিয়ে। সূর্যাস্ত হওয়া মাত্র শিবু সর্বাঙ্গে গঙ্গা মাটি মেখে স্নান করল, গাবের আঠা দিয়ে পইতে মাজলো, ফণি মনসার বুরুশ দিয়ে চুল আঁচড়ালো, টিকিতে একটি পাকা তেলাকুচা বাঁধলো, ঝোপে ঝোপে বনজঙ্গলে ঘুরে ঘুরে এক রাশ ঘেঁটু ফুল, বইচি, কয়েকটি পাকা নোনা ও বেল সংগ্রহ করলো। তারপর সন্ধে শেয়ালের ঐকতান আরম্ভ হতেই সে ক্ষীরি বামনির বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সেদিন শুক্লপক্ষের চতুর্দশী। ঘরের দাওয়ায় কচু পাতার আসনে ডাকিনীর সামনে বসে শিবু মন্ত্রপাঠ শুরু করার আগে উৎসুক মনে বলে উঠল, এইবার ঘোমটাটা খুলতে হচ্ছে। ডাকিনী ঘোমটা সরালো। শিবু চমকে উঠে ভয়ে বলল, এ কি? তুমি নেতো? নৃত্যকালী বলল, হ্যাঁ রে মিনসে, মনে করেছিলি মরে আমার কবল থেকে বাঁচবি? কেন? তাই নাকি? পোলাওটা 70-এর হোক কেন? ঘরে কি কেরোসিন ছিল না? তাই চেহারাটা ফর্সাপনা দেখাচ্ছে। পোর খেলে সোনার জলুস বাড়ে, তো ঢাকটাও একটু নরম হয়েছে নাকি? শুভ কাজে বাধা পড়ল। বাইরে ওটা কিসের গোলযোগ? এই, এখানে কি হচ্ছে রে? কার বুকের এত বড় পাটা যে আবার বিয়ে করে? বিয়ে? আবার বিয়ে? যেন একপাল শকুনি ঝুটুপটি কাড়াকাড়ি ছেঁড়াছেড়ি করছে। আমার স্বামী কে বললে? তোর স্বামী? আর একবার বলে রাখ দিকে, মুখে ঝামা ঘষে দেবা। হঠাৎ উল্কার মতো ছুটে এসে পেতনি ও শাকচুন্নি উঠোনের বেড়ার আগর ঠেলে ভীষণ চেঁচামেচি আরম্ভ করে দিল। আমার স্বামী তোকে কেন দেব না? আমার বুড়ি, ও যে তোর নাতের বয়সী। আহা, কি আমার কোণে বউগা, দুয়ার মেছো দেখনি? আমি যে ওর 2 জন্ম আগেকার বউ। দূর গোবর চুন্নি, আমি যে 3 জন্ম আগেকার বউ। মরছে যে, ওদিকে ডাইনি মাগে মিনসেকে নিয়ে উধাও হোক। তখন পেতনি পিড়বিড় করে মন্ত্র পড়ে বন্ধ হ, বন্ধ হ, আপদ যত বিদায় হ। সারে গামা পাধানি, পেতনির কথা ফেলোনি। আগর বন্ধ করে বলল, আর দাঁড়া, আগে তোর ঘর মোটকাবো, তারপর ডাইনি বেটে কেউ খাবো। কামড়া কামড়ি চুলোচুলি আরম্ভ হয়ে গেল। ছেড়ে দে বলছি, ছেড়ে দে বলছি। দুহাপুরামকে হিংসুটে তোর চোখ টেলে দেবো। কি? কি বললি তুই? একা নৃত্যকালীতেই রক্ষা নেই, তার উপর আগের 2 জন্মের আরো 2 পত্নী হাজির। শিবু হাতে পইতে জড়িয়ে ইষ্টমন্ত্র জপ করতে লাগলো। ওদিকে নৃত্যকালী রাগে ফুলতে লাগলো। আমার স্বামীকে নিয়ে করবানি? হ্যাঁ, লজ্জা করে না? শয়তান মেয়ে ছেলে। এমন সময় নেপথ্যে যক্ষের গলা শোনা গেল। ধনী শুনছ কিবা আনমনে, ভাবছো বুঝি শ্যামের বাঁশি ডাকছে তোমায় বাঁশবনে? ওটা যে খ্যাকশিয়ালি, দিও না কুলে কালি। রাত বিরেতে শ্যাল কুকুরে ছুচো প্যাচার ডাক শুনে, ডাক শুনে, ডাক শুনে। যক্ষ বেড়ার কাছে এসে বললেন, ভায়া, এখানে হচ্ছে কি? এত গোল কিসের? কারিয়া পিড়ে থাকলো। परम पिचास, अरे दरवाजा तो खोल। শিবুর সাড়া নেই। প্রচন্ড ধাক্কা পড়ল, কিন্তু মন্ত্রবদ্ধ আগর খুলল না, বেড়াও ভাঙল না। তখন কারিয়া পীরেত তারস্বরে উৎপাটন মন্ত্র পড়ল। मारे जीवन हैया, और भी थोड़ा हैया, पर्वतरी हैया, फटे बॉयलट हैया, खबरदार हाफिज। মড়মড় করে ঘরের চাল, দেওয়াল, বেড়া, আগর সমস্ত আকাশে উঠে দূরে নিক্ষিপ্ত হল।
ডাকিনি অর্থাৎ নৃত্যকালীকে দেখে যক্ষ বললেন, এ কি গিন্নি এখানে? বেবদত্তিটার সঙ্গে চেয়ে 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 লজ্জার মাথা খেয়েছ। ডাকিনি ঘোমটা টেনে কাঠ হয়ে বসে রইল। কারিয়া পীরেত বলল, আরে মুঙ্গরি, তোহার শরম নাহি বা? তারপর যে ব্যাপার আরম্ভ হলো তা মনে করলেও বুকের রক্ত শুকিয়ে যায়। শিবু 3 জন্মের 3 পত্নী এবং মৃত্যুকালীর 3 জন্মের 3 স্বামী, এদের ডবল উৎপাতে ভূষণ্ডির মাঠে একসঙ্গে জলস্তম্ভ, দাবানল ও ভূমিকম্প শুরু হয়ে গেল। ভূত, প্রেত, দৈত্য, পিশাচ, তাল, বেতাল প্রভৃতি দেশি উপদেবতা যে যেখানে ছিল তামাশা দেখতে চলে এলো। রাম রাম রাম। কে এই উৎকট দাম্পত্য সমস্যার সমাধান করবে? আমার কম্য নয়। ভূত জাতি অতি নাছোড় বান্দা, ন্যায্য গণ্ডা ছাড়বে না। পুরুষের পুরুষত্ব, নারীর নারীত্ব, ভূতের ভূতত্ব, পেতনির পেতনিত্ব, এসব তারা বিলক্ষণ বোঝে। শিবু বেচারা রাগে, ক্ষোভে, কষ্টে চোখের জল আটকে কোনো মতে রাত কাটিয়ে পরদিন ভোর 6টার ট্রেনে কলকাতা রওনা হল। শিয়ালদা থেকে সোজা কালীঘাটে গিয়ে শিবু নানা উপাচারে 5 টাকার পুজো দিয়ে মানত করল। হে মা কালী, হে মাটিকে ওলা উঠাই টেনে নাও মা, আমি জোড়া পাটার নৈবেদ্য দেব। আজ বরদাস্ত হয়নি, একটা সুরাহা করে দাও মা, যাতে আবার নতুন করে সংসার পাততে পারি। মাঝি ছেলে পুলে হলো না, সেটাও তো দেখতে হবে। দোহাই মা, মাগো। মন্দির থেকে ফিরে শিবু বড় এক ঠোঙা তেলে ভাজা খাবার, আধশের দই এবং আধশের অমৃতি খেল। তারপর সমস্ত দিন জন্তুর বাগান, জাদুঘর, হগ সাহেবের বাজার, হাইকোর্ট ইত্যাদি দেখে সন্ধেবেলা বিডেন স্ট্রিটের হোটেল দি অর্থোডক্সে 1 প্লেট কারি, 2 প্লেট রোস্ট ফাউল এবং 8খানা ডেভিল জলযোগ করল। তারপর সমস্ত রাত থিয়েটার দেখে ভোরে পেনেটি ফিরে গেল। মা কালী কিন্তু উল্টোটি বুঝেছিলেন। বাড়ি এসেই শিবুর ভেদ বমি আরম্ভ হয়ে গেল। ডাক্তার এলো, কবিরাজ এলো, কিন্তু কিছুই হলো না। অবশেষে 8 ঘন্টা রোগে ভুগে স্ত্রীকে পায়ে ধরিয়ে কাঁদিয়ে শিবু ইহলোক ত্যাগ করল। গ্রামে আর মন টিকল না। শিবু সেই রাতেই গঙ্গা পার হলো। পেনেটির আর পার কোন নগর, সেখান থেকে উত্তর মুখ হয়ে ক্রমে রিষড়া, শ্রীরামপুর, বৈদ্যবাটির হাট, চাঁপদানির চটকল ছাড়িয়ে আরো 2-3 ক্রোশ দূরে ভূষণ্ডির মাঠে পৌঁছল। মাঠটি বহু দূর বিস্তৃত, জনমানব শূন্য। এককালে এখানে ইট খোলা ছিল, সেজন্য সমতল নয়, কোথাও গর্ত, কোথাও মাটির ঢিপি, মাঝে মাঝে আঁশ শেওড়া, ঘেঁটু, বুনো ওল, বাবলা প্রভৃতির ঝোপ। শিবুর বড়ই পছন্দ হলো।
একটা বহুকালের পরিত্যক্ত ইটের পাঁজার এক পাশে একটা লম্বা তাল গাছ সোজা উঠে গেছে, আর একদিকে একটা ন্যাড়া বেল গাছ 3 ভাগ হয়ে দাঁড়িয়ে আছে। শিবু সেই বেল গাছে ব্রহ্মদৈত্য হয়ে বাস করতে লাগলো। যারা স্পিরিচুয়ালিজম বা প্রেত তত্ত্বের খবর রাখেন না, তাদের ব্যাপারটা সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। মানুষ মরলে ভূত হয়, এটা সকলেই শুনেছেন, কিন্তু এই থিওরির সঙ্গে স্বর্গ, নরক, পুনর্জন্ম খাপ খায় কিভাবে? তারা মৃত্যুর পর ভূত হয়ে প্রথমত একটি বড় ওয়েটিং রুমে জমায়েত হন। সেখানে কল্পবাসের পর তাদের শেষ বিচার হয়। রায় বের হলে কিছু ভূত অনন্ত স্বর্গে এবং বাকি সকলে অনন্ত নরকে আশ্রয় লাভ করেন। সাহেবরা জীবদ্দশায় যে স্বাধীনতা ভোগ করেন, ভূতাবস্থায় সেটা অনেকটা কমে যায়। বিলিতি প্রেতাত্মা বিনা পাশে ওয়েটিং রুম ছাড়তে পারে না। যারা সিয়ন্স বা প্ল্যানচেট দেখেছেন তারা জানেন বিলিতি ভূত নামানো কি রকম কঠিন কাজ। হিন্দুর জন্য আলাদা ব্যবস্থা, কারণ আমরা পুনর্জন্ম, স্বর্গ, নরক, কর্মফল, তয়া, ঋষিকেশ, নির্বাণ, মুক্তি সবই মানি। হিন্দু মরলে প্রথমে ভূত হয় এবং যেখানে সেখানে স্বাধীনভাবে বাস করতে পারে। দরকার পড়লে ইহলোকের সঙ্গে কারবারও করতে পারে। এটা কিন্তু মস্ত বড় সুবিধে। কিন্তু এই অবস্থা বেশি দিন স্থায়ী নয়। কেউ কেউ 2-4 দিন পরেই পুনর্জন্ম লাভ করে, কেউ বা 10-20 বছর পর, কেউ বা 2-3 শতাব্দী পরে। ভূতদের মাঝে মাঝে চেঞ্জের জন্য স্বর্গে ও নরকে পাঠানো হয়। নরকে গেলে পাপ ক্ষয় হয়, সূক্ষ্ম শরীর বেশ হালকা ঝরঝরে হয়। তাছাড়া সেখানে অনেক ভালো ভালো লোকের সঙ্গে দেখা হবারও সুবিধে আছে। এর মধ্যে 2-3 মাস কেটে গেছে। শিবু সেই বেলগাছেই থাকে। প্রথম দিন কতক নতুন জায়গায়, নতুন অবস্থায় বেশ আনন্দে কেটেছিল। এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা ঠেকে। মেজাজটা যতই বদ হোক, এটা তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ স্বর্গে খুব ফুর্তিতে থাকা যায় এবং নৃত্যর একটা আন্তরিক টান ছিল। শিবু এখন সেটা হাড়ে হাড়ে অনুভব করে। একবার ভাবলো দূর হোক, না হয় পেনেটিতেই আড্ডা গাড়ি। তারপর মনে হলো লোকে বলবে বেটা ভূত হয়েও স্ত্রীর আঁচল ছাড়তে পারেন না। এইখানেই একটা পছন্দ মতো উপদেবীর জোগাড় দেখতে হলো। ফাল্গুন মাসের শেষ বেলা গঙ্গার বাঁকের উপর দিয়ে দক্ষিণা হাওয়া ঝিরঝির করে বইছে। সূর্যদেব জলে হাবুডুবু খেয়ে এই মাত্র তলিয়ে গেলেন। ঘেঁটু ফুলের গন্ধে ভূষণ্ডির মাঠ ভরে গেছে। শিবুর বেল গাছে নতুন পাতা গজিয়েছে। দূরে আকন্দ ঝোপে গোটা কত পাকা ফল ফটফট করে ফেটে গেল। একরাশ তুলোর আঁশ হাওয়ায় উড়িয়ে মাকড়সার কঙ্কালের মতো ঝিকমিক করে শিবুর গায়ে পড়তে লাগলো। একটা হলদে রঙের প্রজাপতি শিবুর সূক্ষ্ম শরীর ভেদ করে উড়ে গেল। একটা কালো গুবরে পোকা করে শিবুকে প্রদক্ষিণ করতে লাগলো। কিছু দূরেই বাবলা গাছে একজোড়া দাঁড় কাক বসে আছে। কাক গলায় সুরসুরি দিচ্ছে, কাকিনী চোখ বন্ধ করে গদগদ স্বরে মাঝে মাঝে করছে। একটা কটকটে ব্যাঙ সদ্য ঘুম থেকে উঠে গুটি গুটি পা ফেলে বেলগাছের কোটর থেকে বেরিয়ে এলো এবং শিবুর দিকে ড্যাবডেবে চোখ মেলে টিটকারি দিয়ে উঠল। একদল ঝিঝি পোকা সন্ধ্যের আসরের জন্য যন্ত্রে সুর বাঁধছিল। এতক্ষণে সঙ্গত ঠিক হওয়ায় সমস্বরে রি 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 করে উঠল। শিবুর যদিও রক্ত মাংসের শরীর নেই, কিন্তু মরলেও স্বভাব যাবে কোথায়? শিবুর মনটা খাঁ খাঁ করতে লাগলো। যেখানে হৃৎপিণ্ড ছিল
সেখানটা ভরাট হয়ে ধড়াক ধড়াক করতে লাগলো। মনে পড়ল ভূষণ্ডির মাঠের একদিকে পিটুলি বিলের ধারে শেওড়া গাছে একটি পেতনি বাস করে। শিবু তাকে অনেকবার সন্ধেবেলা পুলো হাতে মাছ ধরতে দেখেছে। তার আপাদ মস্তক ঘেরা টোপ দিয়ে ঢাকা। একবার সে ঢাকা খুলে শিবু দিকে চেয়ে লজ্জায় জিভ কেটেছিল। পেতনির বয়স হয়েছে, কারণ তার গাল একটু তোবড়ানো এবং সামনের দুটো দাঁত নেই। তার সঙ্গে ঠাট্টা চলতে পারে, কিন্তু প্রেম হওয়া অসম্ভব। একটি শাঁকচুন্নি কয়েকবার শিবুর নজরে পড়েছিল। সে একটা গামছা পরে আরেকটা গামছা মাথায় দিয়ে এলো চুলে বকের মতো লম্বা পা ফেলে হাতের হাঁড়ি থেকে গোবর গোলা জল ছড়াতে ছড়াতে চলে যায়। তার বয়স খুব একটা বেশি নয়। শিবু একবার রসিকতা চেষ্টা করেছিল, কিন্তু শাঁকচুন্নি ক্রুদ্ধ বিড়ালের মতন ফ্যাঁচ করে ওঠে। অগত্যা শিবুকে ভয়ে চম্পট দিতে হয়।